মাকে চিরকুট লিখে দিয়ে গেছে যে ডাক এসেছে, আমি চললাম। ঠিক যেমন 2024 সেদিন সেই মুক্তিযুদ্ধের পরে যারা যুদ্ধ করেছিলেন, লাখখানিক আমাদের যোদ্ধা, তাদেরকে কিন্তু আমরা পুনর্বাসন করতে পারিনি। তাদেরকে কিন্তু আমরা সমাজের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করতে পারিনি। সেটা ছিল তাদের প্রাপ্য। বরং তাদের খালি হাতে খালি পায়ে, কারণ আমাদের মুক্তিযোদ্ধারা সেদিন খালি পায়ে যুদ্ধ করেছিল, খালি হাতে খালি পায়ে তাদের ফিরে যেতে হলো তাদের গ্রামে। বহুদিন পর, আমি তো তৃণমূলে কাজ করি, এমনও যোদ্ধা দেখেছি গ্রামে যার নাম কিন্তু আমাদের তালিকায় আসেনি। যেদিন সে যুদ্ধ করেছিল সে একজন গরিব কৃষকের ছেলে ছিল। আমার যখন তার সাথে পরিচয় হয়, সে একজন গরিব কৃষক। এ কেমন অর্জন? যারা আমাদের পায়ের নিচে মাটিটা দিল, পতাকাটা দিল, তাদেরকে কিন্তু আমরা সেই সম্মানটা দিতে পারিনি সেদিন। এবং সেটার থেকেই শুরু হলো আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষা, একটি স্বাধীন দেশ। কেমন হবে সেই স্বাধীন দেশ? সাম্যের দেশ, গণতন্ত্রের দেশ, ঐক্যের দেশ। অনেক রঙিন স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু। 50টা বছর পেরিয়ে গেল, 53টি বছর পেরিয়ে গেল, গণতন্ত্র শুধু পিছতেই থাকলো মায়ার মতো। কোনোদিনও আমাদের হাতে এসে পৌঁছালো না গণতন্ত্র। যতবার আমরা ছোবল দিয়ে ধরতে গেলাম, ততবারই হাত ফসকে বেরিয়ে গেল। এরশাদ বিরোধী আন্দোলন, যতগুলো আন্দোলনই আমরা বলি না কেন, এক মুহূর্তের জন্য গণতন্ত্রকে আমরা দেখতে পাই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের জায়গা থেকে। ক্ষণিকের জন্য একটি সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা, এবং যারাই তারপরে ক্ষমতায় এসেছেন তারা গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো টুকরো টুকরো করে দিয়েছেন, কারণ তাদের ইচ্ছে তারা ক্ষমতায় এসেছেন, তারা ক্ষমতা ছেড়ে যাবেন না। প্রতিটি রেজিম, প্রতিটি রাজনৈতিক দলের এই আচরণগুলো আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠা কঠিন করে দেয়। আমাদের প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতে আমরা পারি না, এবং আবার আন্দোলন, আবার ক্ষণিকের গণতন্ত্রের স্বপ্ন, একটি নির্বাচন সবাই গ্রহণ করে, আবার সেই স্বৈরচারী মনোভাব, ক্ষমতায় এসেছি আর ছাড়ব না। 2008 একই ঘটনা ঘটল। 15 বছর একটির পর একটি অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত অশোভন আমাদের নির্বাচন ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল শাসন করলো এই দেশটিকে। আমি আমার গল্পটা এই জায়গাটায় আনতে চাই যে 71 আমি দেখেছি কাছ থেকে কিশোরী হিসেবে, সেটারও অংশীদার ছিলাম আমরা। 2024 আমি যখন আমি দেখি আমার 71-এর মুক্তিযোদ্ধাদের পুনর্জন্ম আমি দেখি। আমি দেখি আপনারা, তোমরা পা ভেঙেছ, হাত ভেঙেছ, অন্ধ হয়েছ, তোমরা কিন্তু আমার 71-এর স্বপ্নেরই ধারক। সেদিন আমরা যা পাইনি, আবার তোমরা নতুন করে উচ্চারণ করলে, সেই স্বপ্নটা জাগিয়ে তুললে, এবং
তোমরা ঝাঁপিয়ে পড়লে একটা অন্যায় জর্জরিত একটা সমাজকে অঙ্গুলি দেখে, বৃদ্ধাঙ্গুলি রেখে তোমরা ঝাঁপিয়ে পড়লে। তারপরে যা ঘটলো কোনো কবিতাও বোধে ব্যাখ্যা করতে পারবে না। তোমাদের সাহস, তোমাদের দুঃসাহস আমাদেরকে নির্বাক করেছে, অবাক করেছে, আমাদেরকে বিমোঢ় করেছে। এবং সেদিন আমি বুঝতে পেরেছি যে মানুষ মরণ ভয় পায় না, যে তরুণ সমাজ মৃত্যুকে ভয় পায় না, সেই তরুণ সমাজকে সারা বিশ্ব ভয় পাবে। সারা বিশ্ব ভয় পাবে। যে মৃত্যুকে ভয় পায় না, এই মানুষের মতো মানুষ আর হতে পারে না। কাউকে যদি ভয় পেতে হয় তাহলে তাকে ভয় পাও। এখন তোমরা এসেছো একটা অস্থির সময়ে। তোমরা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ডেকেছ একটি সরকার গঠন করতে, তোমাদের মধ্যে থেকে এসছে। তিনি তার মতো করে একটি দল তৈরি করে সাময়িক একটি সময়ের জন্য এই দায়িত্ব নিয়েছেন। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, আজও বলছি, আমরা ক্ষমতা নেইনি, আমরা ক্ষমতায় বসিনি, আমরা দায়িত্ব নিয়েছি। এবং এই দায়িত্বটা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি, প্রাণপণ দিয়ে নিয়েছি, প্রতিজ্ঞা করে নিয়েছি যে আমাদের এবার কিছু সংস্কার করতে হবে। এত বছর ধরে যেই ধারায় আমরা চলেছি সেই ধারায় আর তো চলা যাবে না। সংস্কার, তোমরা বলেছ, কি বলেছ? রিপেয়ার, না? ওই যে রিপেয়ার শব্দটা তোমরা প্রায় ব্যবহার করো। শব্দটা হঠাৎ করে মাথা থেকে চলে গেল আমার। হ্যাঁ, মেরামত, রাষ্ট্র মেরামত একটা সাংঘাতিক শব্দ। আমরা কিন্তু তোমাদের ওটা বুকে ধারণ করে ফেলেছি। মেরামত করতে হবে, সংস্কার করতে হবে, পুনর্গঠন করতে হবে। এবং এমন একটা, যদি একটা জায়গায় আমরা দাঁড়াই, নির্বাচন, কারণ সেটার জন্য সবাই অপেক্ষা করছে। এই একটা জায়গায় যদি একটু গভীরে তলিয়ে দেখি আমরা, এই নির্বাচন ব্যবস্থাটা কেন ভেঙে গেল? কারণ আমার আপামর সরকারি ব্যবস্থাটাই ভেঙে গেছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমি বলি যে আমরা এই 3 মাসের মধ্যে অনেক বড় সংস্কার করে দেব, তোমরা আমাদের বিশ্বাস করবে না, আমরাও পারবো না সেটা করতে। তবে যখন আমরা দায়িত্বটা নিই, আমাদের প্রথম যে ক্যাবিনেট মিটিংটা হয়, সেই ক্যাবিনেট মিটিংয়ে প্রথম যে কথা উচ্চারিত হয় সেটি হচ্ছে, যেই বাচ্চারা আত্মত্যাগ, তাদের ত্যাগ দিয়ে, তাদের জান দিয়ে এই দেশটিকে নতুন আলোর পথ তৈরি করে দিল, তাদের প্রতি আমাদের প্রথম দায়িত্ব। এবং তাদেরকে সুস্থ করা, তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো, তাদেরকে মূল ধারায় নিয়ে আসা, তাদেরকে জীবন কর্মে ফিরে আনা, এটা আমাদের প্রথম দায়িত্ব। বলাটা সহজ, কিন্তু করতে গিয়ে এটা মোটেও সহজ ছিল না। প্রথম কথা হচ্ছে তালিকা। এবং আমরা 3টা মন্ত্রণালয় থেকে প্রথম 1.5 মাস তালিকা তৈরি করেছি, এবং আমি জানি সেই তালিকায় অসম্পূর্ণ, এবং সেটা ওয়েবসাইটে দিয়েছি, সেটারও সীমাবদ্ধতা আছে। সবাই সেটা দেখে তাদের ফিডব্যাকটা দিতে পারেনি। আমি সেই জায়গায় যাব না। তালিকা তৈরি করা, তালিকাটা আজও নিখুঁত হয়নি। আমাদের এই জায়গাটাতে আমি যেটা বলতে চাই, আমরা হাসপাতালগুলো ধরে ধরে আমরা আমাদের কাজগুলো শুরু করি। মেথড,
মেথড, যে আমরা যদি সঠিক জায়গায় না পৌঁছাই সেটাও হবে একটা মারাত্মক ব্যাপার। এখন তো জিনিসটা অনেক জটিল হয়ে গেছে, তার ভেতরেও কাজটাকে সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন, তোমরা জানো, জুলাই ফাউন্ডেশন হয়েছে, আমরা টাকা সঞ্চয় করেছি, আমরা গুছিয়ে কাজটা করতে চাইছি। এমন একটা অবস্থায় যে কষ্টে আছে, আমি তাকে বলতে চাই যে যে কষ্টে আছে তার জন্য প্রতি মুহূর্ত গুরুত্বপূর্ণ, আমরা এটা অনুধাবন করি। এবং তোমাদের কাছে না পৌঁছাতে যাওয়া তোমাদের জন্য যেমন কষ্টকর, আমাদের কাছেও ছিল ভীষণ কষ্টকর। তাই যখন আমাদের মন্ত্রণালয়ে তোমাদের থেকে অনেকে 3 মাস হতে হতে একটা বড় দল অভিযোগ নিয়ে এলো, তারা সেই সুরটাই বলেছিল যে আমাদের প্রতিবাদ করতে হলো কেন, আমাদের আসতে হলো কেন, আমাদের দিকে ফিরে তাকানো আগে হলো না কেন। প্রথম কথাটা হচ্ছে, আমরা একটি দিনের জন্য আমাদের চেষ্টা আমাদের থেমে থাকেনি। আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের চেষ্টায় কোনো কমতি ছিল না। আমি একটা রিকোয়েস্ট সেদিনও আমরা সবাইকে করেছিলাম এবং তারা প্রতিশ্রুতি চেয়েছিলেন। আমরা বলেছিলাম যারা অন্ধ হয়ে গেছে তাদের দায়িত্ব আমরা নেব, যার একমাত্র রোজগার করার যে মানুষটি মারা গেছেন সেই পরিবারের দায়িত্ব আমরা নেব, যে যারা অঙ্গহানি হয়েছে তাদের যথাযথ যে কাজগুলো তারা করতে পারবে সেই কাজগুলোর দিকে তাদেরকে আমরা ফিরিয়ে আনবো, তাদেরকে আমরা সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের দিকে দেখছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় পুনর্বাসনের দিকে দেখছে। এত বড় একটা যুদ্ধ, এত বড় একটা অভ্যুত্থান, এত মানুষ, এমনও হচ্ছে আমাদের কাছে অনেকে, কিন্তু এই শব্দটা ব্যবহার করতে আমি পছন্দ করি না, কেননা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে চরম অপমান করা হয়েছিল ভুয়া লিস্ট তৈরি করে। সেই জিনিসটা যেন না হয় সেটা আমরা যেমন দেখব, তোমরা যারা আছো তোমাদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে যেন ভুয়া তালিকা তৈরি না হয়। সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। তারপরেও তোমাদের কাছে যে কথাটা আমি খুব জোর অনুরোধ করে বলতে চাই, তোমরা সেদিন আমাদের কাছে এসেছিলে, আমরা তোমাদেরকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছি, একটি প্রতিশ্রুতিও আমরা খেলাপ করিনি, সেটার জন্য কাজ হচ্ছে এবং খেলাপ করব না সেটা আমি কথা দিয়ে গেলাম। কিন্তু তোমাদের একটা দায়িত্ব ছিল, তোমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বটা কি, যে তোমরা একটা কমিটি করবে, একটা কমিটি করে তোমরা 200-300 জন এলে পরে এটা ক্যাওস হয় এবং সেই ক্যাওসটাকে ধরে অনভিপ্রেত অনেক ঘটনা ঘটে যায়, সেটা কিন্তু তোমরা জানো। এবং তোমাদের ঘাড়ে চেপে এমন কতগুলো মানুষ প্রবেশ করে যাদের ওখানে থাকার কথা নয়, এবং এমন কতগুলো দাবি তোলা হয় যেগুলো পূরণ করা সম্ভব নয়। সেখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে তোমাদের স্বার্থে সেটা ঘটে না, তোমাদের স্বার্থের বিরুদ্ধে সেটা ঘটে এবং আমাদের কাজটাকে কঠিন করে দেওয়ার জন্য ঘটে। সো সেই কমিটিটা কোথায়? সেই কমিটির কিন্তু কথা ছিল আমাদের সাথে বসার, এবং আমি আজকে আবার মনে করিয়ে দিচ্ছি, একটা 20 জনের 20 থেকে 25 জন, তার চেয়ে বেশি নয়, দলে তোমরা আসো। আমাদের যে কষ্টগুলো সেগুলো আমরা তোমাদেরকে বলবো, তোমাদেরকে শুনতে হবে, কারণ তোমরা যদি না শোনো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা বুঝবো না, আমরাও তোমাদেরকে বুঝবো না। আর আমরা বসবো তোমাদের কথা শোনার জন্য। তোমাদের যে কষ্টগুলো হচ্ছে, আমাদের হাসপাতালে সুব্যবস্থা নাই, আমি জানি, আমরা জানি, তারপরেও আমাদের হাসপাতালগুলো আপ্রাণ চেষ্টা করছে। কোনো হাসপাতালে যথেষ্ট ব্যবস্থা নাই। আমি রংপুরের হাসপাতাল গিয়ে দেখে এসেছি, মানে আমার মনে হয়েছিল যে আমি
অসুস্থ হয়ে যাব। এবং যারা এই হাসপাতালটাকে এই অবস্থা করেছে বিগত 15 বছরে, তারা আজও সেখানে বসে থাকার কোনো অধিকার তো রাখে না। তাদেরকে অবশ্যই সরাতে হবে। এবং সেখানে যে সিন্ডিকেট অবস্থান করছে, সেই সিন্ডিকেট এই অপব্যবস্থাটাকে লালন করে সেটাকে, এবং সেই ব্যবস্থার মধ্যে কেমন করে আমাদের এই যোদ্ধারা, এই সাহসী ছেলেরা মেয়েরা কি করে তারা সেবা পাবে, আমরা সেগুলো বুঝি। আমার কথা হলো, আমরা তোমাদেরকে দোষ দেব সেটা আমরা করব না। তোমরাও দোষারোপ করো না, কারণ এবারকার সরকার কিন্তু সেবারকার সরকার নয়। এবারকার সরকার তোমাদের সরকার। আমাদের দরজা খোলা, তোমরা এসো, আমাদের সাথে বসো, সমস্যাটা বোঝো, আমাদেরকে বুঝতে দাও। আমি বিশ্বাস করি যে প্রতিটি সমস্যা আমরা একটি একটি করে খণ্ডন করব এবং আমরা সমাধান করব, এবং আমরা প্রত্যেকে তোমাদের কাছে পৌঁছাবো। আমরা যাদের কাছে পৌঁছাতে পারিনি, আমরা তোমাদের সাহায্যে তাদের কাছে পৌঁছাবো। আমি কিন্তু এই দাবিটা রাখলাম এবং বললাম অতি সত্য, যত তাড়াতাড়ি তোমরা গুছিয়ে আমার কাছে আসবে তত তাড়াতাড়ি আমি তোমাদেরকে নিয়ে কাজ করব। এটা আমার সরকারের একার কাজ নয়, এটা আমাদের কাজ। তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছো, তোমরা আমাদের সাথে থেকে দেশ নির্মাণ করবে। কজন মানুষকে ডেকে বসিয়ে দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না। দায়িত্ব তোমাদের, যারা এখানে বসে আছেন দায়িত্ব তাদেরও। আমরা সম্মিলিতভাবে এবার দেশ গড়ব। আমরা সায়নের গানের কথা ভাববো, আমরা সবাই মিলে করব, আমরা ভালোবেসে করব। আমরা বিভক্তি হতে দেব না, বিভাজন তৈরি করতে দেব না। সেটার জন্য তোমরাই প্রহরী। এবং বিভাজন যে তৈরি করছে সেটা কি আমরা দেখতে পাচ্ছি না? আমি এই প্ল্যাটফর্ম থেকে আর একটা শেষ কথা বলতে চাই, সেটা হলো সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা সকলে এই দেশের নাগরিক। আমাদের প্রত্যেকের অধিকার আছে একটা সম্মানজনক জীবন পাওয়া, মাথা উঁচু করে দাঁড়াবার। আমরা নিজেদেরকে বিভাজন করব না, বিভক্ত করব না। এবং এই জায়গাটিতে বলতে চাই যে যারা অন্য গোষ্ঠী, ধর্মীয় সাংস্কৃতিক অন্য ভিন্ন গোষ্ঠীর বলে মনে করছেন, মূল ধারার থেকে ভিন্ন, সংখ্যায় ছোট, তারা যদি ভয় পান, আমাদের দায়িত্ব তাদেরকে অভয় দেওয়া। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে অভয় দেওয়া। এবং আমি একটা কথা বলতে চাই, বারবার এই কথাটি আসছে যে তাদের জায়গা দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে, তারা বিতাড়িত হচ্ছে তাদের বাড়ি থেকে। আমি তাদের কাছে আহ্বান করছি, আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিল 2024-এ, সেখানে কিন্তু সংখ্যালঘু তথাকথিত ভিন্ন ধর্মীয় মানুষেরা ছিল, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। আমি তাদের বলতে চাই যে তোমাদের উপরে যদি এই অন্যায় হয়ে থাকে, আজকেই সময়, এখনই সময়, তোমরা তোমাদের তালিকা নিয়ে, তোমাদের ইস্যু নিয়ে, তোমাদের যে ঘর বেদখল হয়ে গেছে, জমি বেদখল হয়ে গেছে, তোমরা আসো। আমার মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে দুর্বলের নিশ্চয়তা দেওয়া, প্রোটেকশন দেওয়া। আমি আমার মন্ত্রণালয় থেকে স্পেশাল কমিটি করব এবং তোমাদের প্রত্যেকটা অভিযোগ আমরা তলিয়ে দেখব এবং তোমাদের ঘর তোমাদেরকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারই এই কাজটি হাতে নিতে পারে। তোমরা রাস্তাঘাটে এই উগ্র মিছিল না করে তোমরা আমাদের কাছে আসো, দেখো আমরা তোমাদের পাশে দাঁড়াই কিনা। এবং এই কথাটি আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা যোদ্ধারা এখানে আছো, তোমাদের কাছে আমার আকুল আবেদন যে ওদের যে কষ্টটা, যে ব্যথাটা ওদের ভিতরে আছে, আমরা সেটাও নিরসন করি, আমরা একসাথে নিরসন করি। এটাই হচ্ছে আমার বক্তব্য। তোমরা ভালো থেকো, এবং আমার দরজা খোলা আছে। আমি আবার বলছি, তোমরা সুষ্ঠুভাবে গুছিয়ে আসো, যত তাড়াতাড়ি আসবে তোমাদের সাথে আমাদের যে দূরত্ব, সেই দূরত্বটা কমে যাবে। দূরত্ব কমাই, আমরা দূরত্ব কমাই, দূরত্ব বাড়াবো না। আমরা একসাথে ভালোবেসে আমরা একসাথে কাজ করব।
এটাই আমার আবেদন। আপনাদের সকলকে ধন্যবাদ। তোমাদেরকে, আপনাদের সকলকে শুভরাত্রি।